নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বঙ্গের শিল্প ছবি তুলে ধরতে কনক্লেভ। আগামী 18 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাংলায় শুরু এসআইআর, লাগবে জন্মের শংসাপত্র। যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা ভিড় জমাচ্ছেন পুরসভার কেন্দ্রীয় ভবনে। আর সেই ভিড় সামলাতে হিমশিম পুরসভার কর্মীরা। শহর জুড়ে ডেঙ্গির দাপট বাড়ছে। কলকাতা পুরসভার হিসাবে এবছর এখনো পর্যন্ত 1017 জন আক্রান্ত। এই পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিলেন মেয়র ফিরহাদ হাকিম। হাওড়া ডিভিশনে আগামী সপ্তাহে বাতিল একাধিক ট্রেন। রক্ষণাবেক্ষণের জন্য একাধিক ট্রেন বাতিল ও সময় পরিবর্তনের কথা জানাল পূর্ব রেল। বঙ্গের শিল্প ছবি তুলে ধরতে কনক্লেভ। আগামী 18 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পালা বদলের পর পাল্টে গিয়েছে শিল্পের পরিবেশ। গত 14 বছর ধরে এই রাজ্যে ক্রমাগত বিনিয়োগ করেছে দেশি বিদেশি শিল্প সংস্থাগুলি। লগ্নির হাত ধরে খুলে গিয়েছে কর্মসংস্থানের পথ। রাজ্যে শিল্প সাফল্যের সেই সব বাস্তব কাহিনী শোনাবে এবারের শিল্প কনক্লেভ। যারা লগ্নি করেছেন, যারা শিল্প গড়েছেন, যারা কর্মসংস্থান তৈরি করেছেন, তারাই শোনাবেন তাদের শিল্পযাত্রার অভিজ্ঞতার কথা। শুধু যা হয়ে গিয়েছে তা নয়, এই সাফল্যের ভবিষ্যতের রূপরেখাও তুলে আনবেন শিল্প মহলের তাবর ব্যক্তিত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী শিল্প জগতে এমন অভিনব বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ অনুষ্ঠিত হবে আগামী 18 ডিসেম্বর। শুক্রবার নবান্নে শিল্প সংক্রান্ত সিনার্জি বৈঠকের পরই এই কনক্লেভের ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর ও অর্থ দফতরের প্রিন্সিপাল চিফ অ্যাডভাইজার ও প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি জানিয়েছেন, ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আসবেন তাবর শিল্পপতি ও লগ্নিকারীরা। তারাই জনসমক্ষে তুলে ধরবেন রাজ্যের শিল্পের প্রকৃত অগ্রগতির ছবি। অমিত মিত্রের কথায়, যারা সাফল্য পেয়েছেন তাদের মুখেই শুনব কত বিনিয়োগ এসেছে, কত কর্মসংস্থান হয়েছে। অর্থাৎ সাফল্যের বিবরণ এবং উদাহরণ এই কনক্লেভেই আমরা পাব। শুনব নয়া কি প্রকল্প হবে, কত বিনিয়োগ আসবে, শিল্পমহলের পরিকল্পনা ও লক্ষ্য কি, সবই জানব। একই সঙ্গে তার বক্তব্য, সাফল্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তাও শুনব আমরা। সাফল্য ও ভবিষ্যতের সাফল্যের রূপরেখা উঠে আসবে এই কনক্লেভে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সম্ভাবনাময় ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দিয়ে যাবতীয় সমস্যার জট কাটিয়ে শিল্পের বিকাশকে ত্বরান্বিত করতে। তখনই ঘোষণা হয়, পুজোর পরই হবে বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। নবান্ন সূত্রের খবর, ইস্পাত, জেমস ও জুয়েলারি, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও সেমিকন্ডাক্টর, খাদ্য সংক্রান্ত শিল্প, পর্যটন, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত সামগ্রী এবং ওষুধ, চিকিৎসা সংক্রান্ত শিল্পক্ষেত্রকে ফোকাস হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিন অমিত মিত্রের ব্যাখ্যা, উন্নয়নমুখী বৃদ্ধি কেন্দ্রিক শিল্প, কর্মসংস্থানমূলক, রফতানির সম্ভাবনা রয়েছে এমন শিল্পক্ষেত্র, রাজ্যের প্রাকৃতিক সম্পদ যেমন পাট, সিল্ক, পর্যটনের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্প, রাজস্ব আদায়কারী শিল্পের মতো ক্ষেত্রগুলিকে বিশেষ নজর রাখা হচ্ছে এই কনক্লেভে। তবে একই সঙ্গে অমিত মিত্র জানান, কনক্লেভ ও সামিটের মধ্যে অনেক তফাৎ আছে। সামিটে দেশ বিদেশের প্রতিনিধিরা ছিলেন, 500রও বেশি ডেলিগেট ছিলেন। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কনক্লেভ। কিভাবে তারা বিনিয়োগ এনেছেন, কিভাবে তারা তার সঙ্গে কর্মসংস্থান এনেছেন, কিভাবে রফতানি করেছেন তা তুলে ধরবেন। তার আরও সংযোজন, তারা কত বিনিয়োগ করছেন তা উঠে আসবে এখানে। আসছে দিনে যে প্রজেক্টে তারা যাচ্ছেন সেই সম্পর্কে আলোচনা হবে, বা নতুন যারা আসছেন তাদের সঙ্গেও বিনিয়োগের সংযোগ তো থাকতেই হবে। এদিন সিনার্জি বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্ত ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সচিবরাও। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী মঙ্গলবার পথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এসআইআর ষড়যন্ত্রের প্রতিবাদে কলকাতার বুকে মিছিল তৃণমূল নেত্রীর।
গান্ধী মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত হবে এই মিছিল। এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফের পথে রাজ্যের শাসক দল। মঙ্গলেই মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, 4 নভেম্বর মঙ্গলবার অর্থাৎ যেদিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা এসআইআর এর কাজ শুরু করবেন, ওই দিনই পথে নামছেন মমতা অভিষেক। ওদিন দুপুর 1:30 নাগাদ ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হবে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত পদযাত্রায় মমতা অভিষেকের সঙ্গে মিছিলে হাঁটবেন দলীয় সাংসদ কাউন্সিলররা। ইতিমধ্যেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে নাম বাদ যেতে পারে। স্রেফ এই আশঙ্কায় রাজ্যে 3 জনের মৃত্যু হয়েছে বলে দাবি তুলেছে পরিবারগুলি। এ নিয়ে গোড়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তোপ দেখেছে তৃণমূল সুপ্রিমো। এবার পথে নেমে আরও বড় প্রতিবাদ সংগঠিত করতে চলেছেন তারা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগেই বাংলা সহ 12 রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই পদক্ষেপ নিয়ে বরাবর বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের আশঙ্কা, এসআইআর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ যেতে পারে। এটাই বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ তৃণমূল নেতাদের। এই বিষয়ে জনতাকে সতর্ক করার পাশাপাশি আগামী 4 নভেম্বর থেকে রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল। শুক্রবার বিএলএদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, 1 মাস ধরে 6200টি হেল্প ডেস্ক চলবে। এসআইআর এর ফর্ম পূরণ বা অন্য কোনো সমস্যা হলে হেল্প ডেস্ক থেকে সাহায্য করা হবে। আর তাৎপর্যপূর্ণভাবে ওই দিনই পথে নেমে বিজেপি ষড়যন্ত্রের বিরোধিতায় সরব হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর 1:30টায় ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল হবে তাদের নেতৃত্বে। পা মেলাবেন দলীয় সাংসদ কাউন্সিলররা। মিছিল শেষে ফের জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কোনো বার্তা দিতে পারেন মমতা, অভিষেক। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গে এসআইআর ঘোষণার পর থেকেই কিছুটা অসন্তোষ দেখা গিয়েছিল বিএলওদের মধ্যে। এবার সেই জল গড়ালো নজরুল মঞ্চের চূড়ান্ত ট্রেনিং এর মধ্যেও। শনিবার কমিশন প্রশিক্ষণ চলাকালীন বিএলওরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি, তাদের সুরক্ষার বিষয়ে মাথা ঘামাচ্ছে না কমিশন। বঙ্গে এসআইআর ঘোষণার পর থেকেই দিকে দিকে অসন্তোষ দেখা গিয়েছিল বুথ লেভেল অফিসার বা বিএলওদের মধ্যে। সেই জল গড়ালো নজরুল মঞ্চে চূড়ান্ত ট্রেনিং এর মধ্যেও। শনিবার যখন কমিশন প্রশিক্ষণ দিচ্ছিল তখনই বিএলওরা বিক্ষোভ দেখাতে শুরু করে। দাবি করেন তাদের সুরক্ষার বিষয়ে মাথা ঘামাচ্ছেন না কমিশন। শুধু তাই নয়, স্কুলের কাজ সেরে এসআইআর এর কাজ করাটাও যথেষ্ট চাপের বিষয়। অধিকাংশ বিএলওদের অভিযোগ, তাদের স্কুলে গড় হাজির দেখানো হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যে এসআইআর পর্বে বিএলওরা অন ডিউটি থাকবেন। তারপরেও কেন কাজের কাজ কিছু করা হচ্ছে না, সেই নিয়েও সরব হয়েছেন তারা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য জুড়ে চলছে বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের প্রশিক্ষণ। তাদের শেখানো হচ্ছে কিভাবে ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্য নির্দিষ্ট অ্যাপে আপলোড করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই প্রক্রিয়ায় ঠিক করবে কোন ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে আর কারা বাদ পড়বে। গত 28শে অক্টোবর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে, চলবে আগামী সোমবার পর্যন্ত, অর্থাৎ 23 নভেম্বর পর্যন্ত। কলকাতাতেও শনিবার 2টি বড় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। কলেজ স্ট্রিটের ডিরোজিও হলে সকাল ও বিকাল 2টি দফায় ক্লাস হবে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রথম দফায় চৌরঙ্গি, বেলেঘাটা, জোড়াসাঁকো এলাকায় বিএলওরা প্রশিক্ষণ নেবেন। দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত দ্বিতীয় দফায় অংশ নেবেন এন্টালি, শ্যামপুকুর ও কাশীপুর বেলগাছিয়া বিএলওরা। অন্যদিকে মানিকতলার বিএলওদের জন্য পৃথক প্রশিক্ষণ শিবির হবে জেসব বিল্ডিং এর 3তলা কনফারেন্স হলে। সূত্রের খবর, এসআইআর ফর্ম ইতিমধ্যেই ডাউনলোড করা হয়ে গিয়েছে এবং শনিবারের মধ্যে তা ছাপার কাজও শেষ হয়ে যাবে। 23 নভেম্বরের মধ্যে এই ফর্মগুলি বিএলওদের হাতে তুলে দেওয়া হবে। নির্বাচন কমিশনের ঘোষণা মাফিক 4 নভেম্বর থেকে ঘরে ঘরে গিয়ে ফর্ম বিলির কাজ শুরু হবে। প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হয়েছে ধাপে ধাপে। প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার দপ্তরের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর জেলা নির্বাচন আধিকারিক এবং সহকারী নির্বাচন আধিকারিকদের মাধ্যমে তার নিচের স্তরে পৌঁছায়। তারা বিএলও সুপারভাইজারদের প্রশিক্ষণও দেন।
যাদের কাছ থেকে শেষ পর্যন্ত প্রশিক্ষণ পান মাঠ পর্যায়ের বিএলওরা। বিহারে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এই নভেম্বরে সেখানে ভোট। কমিশনের তথ্য অনুযায়ী ওই প্রক্রিয়ায় প্রায় 30 লক্ষ অবৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গেও একই লক্ষ্য নিয়ে চলছে এই বিশেষ নিবিড় সংশোধন, যেখানে মৃত ব্যক্তি বা অন্যত্র নাম থাকা ভোটারদের বাদ দেওয়া হবে বলে জানানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। চৌঠা নভেম্বর থেকে এসআইআর হেল্প ডেস্ক তৃণমূলের, বিএলওদের ছায়া সঙ্গে হন। বিএলএদের নির্দেশ অভিষেকের। শুক্রবার বিএলএদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আরও একগুচ্ছ নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর কার্যকর হওয়ার পর থেকেই তা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কোনো বৈধ ভোটারের নাম যাতে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় বাদ না যায় সেই লক্ষ্যে শুক্রবার দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল আগামী ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৬,২০০ হেল্প ডেস্ক কাজ করবে। এসআইআর সংক্রান্ত জনতার সমস্ত সমস্যার সমাধান করবে এসব হেল্প ডেস্ক। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল এই কাজের সময় বিএলওদের কার্যত ছায়াসঙ্গী হওয়ার জন্য বিএলএদের পরামর্শ দিয়েছে অভিষেক। শুক্রবার এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ প্রায় ১৫,০০০ নেতা। সকলকে এসআইআরের কাজকর্ম নিয়ে সম্যক ধারণা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৮শে অক্টোবর থেকে বাংলায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে বিএলওদের প্রশিক্ষণের কাজ চলছে। ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও ভোটার তালিকা পরীক্ষার কাজ। আর সেই সময়টা ধরেই হেল্প ডেস্ক চালু করতে চলেছে তৃণমূল। গ্রাম, পঞ্চায়েত, পুরো এলাকা সর্বত্রই এই হেল্প ডেস্ক তৈরি হবে। সেখানে থাকবে ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ। এসআইআর এর ফর্ম ফিল আপ করতে কোথাও কোনো সমস্যা হলে তার সমাধান করে দেবেন এই হেল্প ডেস্কে থাকা কর্মীরাই। এছাড়া কোনো অভিযোগ জানাতে হলে দিদির দুধ অ্যাপ খোলা থাকবে। দিনের সমস্ত কাজের খুঁটিনাটি রিপোর্ট দিন শেষে পাঠাতে হবে ক্যামাক স্ট্রিটে, অভিষেকের দফতরে। রাজ্যে কম বেশি মোট ৯০,০০০ বুথ রয়েছে। সেখানে বিএলএ 1, বিএলএ 2রা কাজ করবেন বিএলওদের সাহায্যে। আর এখানে আরও সাবধানী পদক্ষেপ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বিএলএদের কার্যত নির্দেশ দিয়েছেন বিএলওদের ছায়াসঙ্গী হওয়ার। সূত্রের খবর, ১ মিনিটের জন্যও যাতে বিএলওদের চোখের আড়াল না করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এর কারণ হিসেবে তার অভিযোগ, বিজেপির লক্ষ্য নাম না থাকা বৈধ ভোটারদের নাম তোলা কিংবা অবৈধ ভোটারদের বাদ দেওয়া নয়, নিজেদের এজেন্ডা পূরণ। তাই বিএলওদের ওপর চাপ বাড়াতে পারে বিজেপি। সেই কারণেই তাদের ছায়াসঙ্গী হন বিএলএরা, সেটাই চাইছে তৃণমূল। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজের জন্য পথে থাকবেন। এসআইআর সংক্রান্ত জনতার যে কোনো সমস্যা সমাধান কিংবা অভিযোগ জানানোর জন্য তার ক্যামাক স্ট্রিটের দফতরে যোগাযোগের জন্য একটি নাম্বারও দেওয়া হয়েছে। তা হল 8142681426। সব মিলিয়ে এসআইআরে যাতে একজন বৈধ ভোটারেরও নাম বাদ না পড়ে সেই লক্ষ্যে একেবারে দুর্গ গড়ে তুলেছে শাসক শিবির। এদিকে তৃণমূলের এই হেল্প ডেস্ক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, কি আর হবে এই সব ক্যাম্পে, বিএলওদের হুমকি দেবে তৃণমূলের লোকজনেরা। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় শুরু হয়েছে এসআইআর। লাগবে জন্মের শংসাপত্র। যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা ভিড় জমাচ্ছেন পুরসভার কেন্দ্রীয় ভবনে। আর সেই ভিড় সামলাতেই হিমশিম খাচ্ছেন পুরসভার কর্মীরা। এসআইআর এর আতঙ্কে কলকাতা থেকে জেলার পৌরসভাগুলিতে জন্ম শংসাপত্র নেওয়ার হিড়িক পড়েছে। সকাল থেকেই ধর্মতলার পৌরসভার কেন্দ্রীয় ভবনে উপচে পড়ছে ভিড়। বয়স্ক মানুষ থেকে শুরু করে তরুণ তরুণী অনেকেই জন্ম শংসাপত্র নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। যাদের বয়স অনেক বেশি এবং যাদের কাছে কোনো জন্ম শংসাপত্র নেই তাদের পরিবার পরিজনেরাই নতুন করে শংসাপত্রের আবেদন করছেন।
একই অবস্থা জেলার পৌরসভাগুলিতেও। হুগলি, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়ার সব জায়গাতেই জন্ম শংসাপত্রের জন্য মানুষের ভিড় বেড়েছে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহেই গড়ের তুলনায় 3 গুণ বেশি আবেদন জমা পড়েছে। ফলে দপ্তরের কর্মীরা পড়েছেন চরম চাপের মুখে। এত বিপুল সংখ্যক আবেদন একসঙ্গে নিষ্পত্তি করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। কেউ কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ মেলাতে পারছেন না। আর এই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এসআইআর নিয়ে বিজেপি মানুষকে অকারণ আতঙ্কে ফেলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বাংলার একজন নাগরিকেরও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তিনি আরও বলেন, ইডি সিবিআই দিয়ে আমাদের ভয় দেখিয়েছে, এখন সাধারণ মানুষকেও ভয় দেখানোর চেষ্টা করছে ওরা। এই আতঙ্ক ছড়ানোর রাজনীতি আমরা বরদাস্ত করব না। মেয়র জানান, কলকাতা পৌরসভা নাগরিকদের পাশে আছে এবং জন্ম শংসাপত্র সংক্রান্ত সব রকম সহায়তা দেওয়া হচ্ছে। তবে এত বিশাল ভিড় সামলাতে কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছেন তিনি। তবে বিশেষজ্ঞদের মতে কেন্দ্রের এসআইআর প্রকল্প নিয়ে স্বচ্ছ তথ্য না থাকার ফলে সাধারণ মানুষের মধ্যে এই বিভ্রান্তি আরও আতঙ্কের মূল কারণ। সরকারের তরফে পরিষ্কার ব্যাখ্যা না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা তাদের। হাই নিউজ নেটওয়ার্ক। বিএলওদের হুমকি, নির্বাচন কমিশনে শুভেন্দুর বিরুদ্ধে নালিশ তৃণমূলের। চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের অনুরোধ করেন অরূপ বিশ্বাস। এসআইআর আবহে বিহারের জেলবন্দি বিএলওদের উদাহরণ দিয়ে হুমকির অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাসের। চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ অনুরোধ করলেন তিনি। গত 29 অক্টোবর আমতলার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি বলেন, 52 জন বিএলও বিহারে জেলে রয়েছেন। এটা মাথায় রাখবেন, তৃণমূলের কথা বিজেপির কথা শুনবেন না, কেবল নির্বাচন কমিশনের কথা শুনবেন। বিহারের 52 জন বিএলও কিন্তু এখনো জামিন পায়নি, আপনাদেরও জেলে কাটাতে হবে। জেলে যাওয়ার জন্য তথ্য নথি আমরা জোগাড় করে দেব। শুভেন্দুর স্পষ্ট বার্তা, বিএলওরা কোনো দল, কোনো দাদা দিদির কথা শুনবেন না, তাহলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। পুলিশ বাধ্য হবে আপনাকে গ্রেফতার করতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, যেখানে গেলে পুলিশ বাধ্য হবে, সর্বভারতীয় দল হিসেবে আমরা সেখানে যাব। এই মন্তব্যের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বলেই দাবি তৃণমূলের। সে কথা উল্লেখ করে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর এর আর্জি জানানো হয়েছে। এছাড়াও বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত এবং এমন মন্তব্য থেকে যে কোনো রাজনৈতিক দলের কর্মীদের বিরত থাকার কথা বলা হয়েছে। উল্লেখ্য, আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর এর পাশাপাশি এনআরসি নিয়ে মতুয়া, রাজবংশী থেকে শুরু করে পিছিয়ে পড়া ও গরিব মানুষের মধ্যে আতঙ্কের বিষ ছড়িয়ে চলেছে বিজেপি। এসআইআর এর জেরে নয়া ভোটার তালিকায় যদি নাম না থাকে, তবে সবাইকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠানো হবে বলে আতঙ্ক ছড়াচ্ছে বিজেপি। অসীম সরকারের মতে একাধিক গেরুয়া বিধায়ক বারবার নানা হুমকিও দিচ্ছেন, যার ফলে আখেরে গেরুয়া শিবিরেরও ক্ষতি হবে বলেই মত রাজনৈতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক। শহর জুড়ে ডেঙ্গির দাপট বাড়ছে। কলকাতা পুরসভার হিসেবে এবছর এখনো পর্যন্ত 1017 জন আক্রান্ত হয়েছে। আগের বছরের তুলনায় প্রায় 85টি বেশি কেস। এই পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিলেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শহর জুড়ে ডেঙ্গির দাপট বাড়ছে। কলকাতা পুরসভার হিসেবে এই বছর এখনো পর্যন্ত 1017 জন আক্রান্ত। আগের বছরের তুলনায় যা প্রায় 85টি বেশি কেস। এই পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিলেন পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শতকরা হিসেবে অনেকেই সচেতন হয়েছেন, কিন্তু সকলকে সচেতন করতে হবে। নিজের বাড়ির ছাদ থেকে আশেপাশে একটু নজর রাখুন, তাহলেই ডেঙ্গিকে দূর করা যাবে। ফিরহাদ আরও জানান, বিক্ষিপ্ত বৃষ্টির সময় ছাদ, টব বা জমে থাকা জলে মশার লার্ভা সবচেয়ে বেশি জন্ম নিচ্ছে। তার কথায়, আমরা পুরসভার তরফে নিয়মিত ফগিং করছি, কিন্তু নাগরিক সহযোগিতা ছাড়া এই যুদ্ধে জয় আসবে না। সম্প্রতি ডেঙ্গিতে উত্তর কলকাতায় 4 বছরের শিশুর মৃত্যু হয়েছে। এই ব্যাপারে জানতে চাওয়া হলে মেয়র বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
স্বাস্থ্য দপ্তর থেকে এখনো কোনো রিপোর্ট পাওয়া যায়নি। ডেঙ্গির পাশাপাশি শহরের ঝুলন্ত তার সমস্যা নিয়েও মুখ খোলেন মেয়র। তিনি জানান, কিছু কিছু রাস্তায় আমরা আন্ডারগ্রাউন্ড তার নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, পাইপ আমরা কিনেছি, সিভিল থেকে কাজ চলছে। একসঙ্গে সারা কলকাতা করার ক্ষমতা নেই, তবে প্রধান রাস্তাগুলি আমরা করছি। পুজোর হোর্ডিং লাগাম টানার ইঙ্গিত দিয়েছেন ফিরহাদ হাকিম। বিজ্ঞাপনী সংস্থার সুযোগ নেওয়া বন্ধ করতে নিয়ম বদলের বিষয়েও চিন্তা ভাবনা শুরু করেছে পুরসভা। মেয়রের কথায় মুখ্যমন্ত্রী ক্লাবগুলিকে সুযোগ দিয়েছেন, কিন্তু এবার নিয়ম বদলাতে হবে। কোন হোর্ডিং কোন ক্লাবের সেটা চিহ্নিত করতে হবে। এরই পাশাপাশি শহরের রুফটপ রেস্তোরাঁগুলির হাল হাকিকত খতিয়ে দেখতে দমকল ও পুরসভার যৌথ অভিযান শুরু হচ্ছে বলেও জানান তিনি। ফিরহাদের কথায় 3 মাসের জন্য 30 জনকে নোটিশ দেওয়া হয়েছে, নিয়ম না মানলে অনুমোদন বাতিল হবে। ফুটপাত ইস্যুতেও এদিন মুখ খুলেছেন ফিরহাদ। তবে ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা বারংবার দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরে। বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। সপ্তাহান্তে হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অন্যদিকে মান্থার প্রভাবে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলিও। বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গবাসীর। সপ্তাহান্তে ফের হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এদিকে মান্থার প্রভাবে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলি। প্লাবনের আশঙ্কায় ক্রমশ বাড়ছে উদ্বেগ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব মধ্য আরব সাগরের নিম্নচাপ শক্তিশালী হবে। গভীর নিম্নচাপ তৈরি হয়ে এই সিস্টেম গুজরাট উপকূলে অবস্থান করছে। এর ল্যান্ডফলের সম্ভাবনা কম, তবে ঘূর্ণিঝড় মান্থা নিম্নচাপ রূপে ঝাড়খণ্ড থেকে বিহারের দিকে সরছে। আগামী 24 ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে শক্তি হারাবে, তবে তার প্রভাবে বাংলায় চলবে বৃষ্টি। সপ্তাহান্তে শনিবার ও রবিবার কলকাতা সহ হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, কমবে বৃষ্টির পরিমাণ। সোমবার ও মঙ্গলবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আবার বুধবার ও বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর বৃষ্টিতে ভিজতে পারে। সপ্তাহান্তে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। রবিবারও উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। লাগাতার বৃষ্টির ফলে বাড়ছে নদীগুলির জলস্তর। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও করা হচ্ছে। পাহাড়ি দৃশ্যমানতাও কমতে পারে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রায় তেমন কোনো হেরফেরের সম্ভাবনা নেই। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকছে আর্দ্রতাজনিত অস্বস্তি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।